সকালবেলায় রাত 3টে উঠতাম, এখানে রান্না টান্না করে চা টা করে খাইয়ে দাইয়ে আমি কলেজ যেতাম। আমার যোগমায়াদেবী কলেজ 6টা 15 ক্লাস থাকতো, তো ন্যাচারালি আমি চলে যেতাম। তারপরে ওখান থেকে করে তারপরে যতদিন আমি কাজ করিনি ততদিন তারপরে বাড়ি আসতাম। না শুধু তো পড়াশোনা নয়, তার আগে বোধহয় 72 সালে আপনার বাবা মারা গেলেন না? 72-এর 9 ফেব্রুয়ারি মারা গেছে। বাবা মাত্র 40 বছর বয়সে মারা গেছে। তখন আমরা খুবই ছোট। তখন আমি ওই দুধের ডিপোয় কাজ করতাম, একটা হরিণঘাটার দুধের ডিপোয় কাজ করতাম। তাছাড়াও আমি একটা স্কুলে টিচারই করতাম। মনমথনাথ। হ্যাঁ, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। সেটা এখন মাইনে পেতেন 60 টাকা। 60 টাকা তখনকার দিনে 60 টাকার দাম ছিল। সেটা হায়ার, মানে আমরা যেটা জুনিয়র সেকেন্ডারিতে করতাম। প্রাইমারিটা অ্যাফিলিয়েটেড ছিল, জুনিয়র হাইটা অ্যাফিলিয়েটেড ছিল না। ওই জায়গাটা প্রমোটিং হয়ে যাচ্ছিল। সেই স্কুলটাকে আমি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, হায়ার সেকেন্ডারি করে দিয়েছি। এখনও আছে, ওটা এখন ভবানীপুর ইনস্টিটিউশন বা এরকম কিছু একটা নাম আছে। এবং ওর সাথে আমি ভবানীপুর এডুকেশন সোসাইটির যোগাযোগ করিয়ে দিয়েছি, যাতে ওখান থেকে পাশ করলে কলেজে ওখানে ডাইরেক্টলি ভর্তি হতে পারে। দিদি, সেই মেয়েটা যাকে কলেজের ফিজ মানে ভর্তি হওয়ার টাকা জোগাড় করতে গিয়ে আপনি বলেছিলেন যে ওই মটর মালার একটা হার বিক্রি করতে হয়েছিল, এই রকম সংগ্রাম করে উঠে। হ্যাঁ, আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার কাছে টাকা ছিল না, আর আমি মার কাছে চাইও নি। আমার খুব ভালো একটা মটর মালার হার ছিল, খুব লম্বা একটা বড় রকেট ছিল, সেটাকে বিক্রি করে ভর্তি হয়ে গেলাম। ইভেন আজকে অনেক বড় বড় কথা বলে, আমাদের সেই সময় তো কোনো মানে আমাদের কোনো বুদ্ধিই ছিল না। বুদ্ধি মানে কি, নলেজ ছিল না কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে, কি করতে হবে। লাইন দিয়ে দাঁড়িয়ে আছি অ্যাডমিশন ফর্মে, সবাইকে জিজ্ঞেস করছি তোর কি সাবজেক্ট, তোর কি সাবজেক্ট, এই জিজ্ঞেস করে আর কি। তারপরে যখন কলেজ ইউনিট করতে শুরু করলাম, তখন তো সারাদিন আমার ইউনিট করতেই চলে যেত। বাট আমি 3বার জিতেছিলাম, 3বারই আনকন্টেস্টেড। মানে কলেজে ভর্তি হতে গিয়ে আপনাকে মটর মারার হার বিক্রি করতে হচ্ছে। আজকে যখন শোনেন যে আপনি নাকি হাজার হাজার কোটি টাকা নিয়ে রেখেছেন, জমিয়ে রেখেছেন, আমি জানি না এই বাড়ির কোথায় ব্যাংক, এগুলো আমাদের জায়গা নয়, এটা তো ঠিকা পূজার জায়গা। এটা আমরা আছি। আজকে বাবা ছিলেন ধরো 72 সালে যদি মারা গিয়ে থাকেন, উনি হয়তো আছেন ধরো 50 বা 45 সাল থেকে, অটোমেটিক্যালি 40-45 সাল থেকে। আপনার এইটা অসাধারণ, রেখে দেওয়াটা এতদিনকার নোটগুলো আনবিলিভেবল। আশীর্বাদ একবার এজেন্সি ধরে না নেয়, নোট বাতিল। মায়ের নোট তো বাতিল হয় না, মায়ের আশীর্বাদ কখনো বাতিল হয় না। দিদি, এটা খুব ইন্টারেস্টিং অংশে দেখছিলাম খানিকক্ষণ আগেই, যেটা আপনি বলছিলেন যে 1991 সাল আপনি জানেনই না যে আপনাকে মন্ত্রী করা হচ্ছে, এবং আপনার নাম ডাকা হয়েছে, সিকিউরিটি আটকেছে, তখন আপনি রাষ্ট্রপতি ভবন, একদম একদম একদম। এবং তখন আপনি বলছেন যে রাজীবজি বেঁচে থাকলে আমায় দায়িত্ব দিতেন, এই বিশ্বাস আমার ছিল, কিন্তু উনি নেই, আমি মন্ত্রী হব ভাবতে পারিনি। কি ইন্টারেস্টিং। তারপরে এই বাড়ির সঙ্গে এই কাভারেজটা ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে মাসিমা, তখন ঘরে একটা ফোন, মাসিমা টিভি দেখে জানতে পাচ্ছেন, আপনিই জানেন না উনি কি করে জানবেন যে মেয়েকে মন্ত্রী করা হচ্ছে। তখন বলছেন যে হাঁড়ি ভর্তি রাজভোগ আনিয়ে মিষ্টি মুখ হচ্ছে, মন্ত্রীর মা, যেটা বেডরুম সেটাই ড্রয়িং রুম, ঘরের পাশে এক চিলতে রান্নার জায়গাকে আড়াল করতে ছেঁড়া শাড়ি দিয়ে বানানো পর্দা ঝুলছে, ঘরের দেয়ালে বাবার ছবি। এবং তারপরে বলছেন যে মমতা মন্ত্রী হয়েও যেন আগের মমতাই থাকে। মাসিমার হচ্ছে এইটুকু ইচ্ছে, মা এই খাটটাতেই শুতো একদম, তার আগে এইদিকে খাটটা ছিল, আর মা মারা যাওয়ার সময় ওই খাটটা ছিল, সেই জন্য এটা আমরা চেঞ্জ করি না। এটা হচ্ছে মায়ের ঘর, আর আমার একটা ছোট ঘর আছে একদম। তো সেটা ছোটবেলা থেকেই চলছে। তো ওটাকে ঘর বলা যায় কিনা, মানে আমি কবি সুমনের ঘর, আমার ওখানে বইটই সব আছে, বইটই 10 ফুট বাই 10 ফুট ছিল, আপনার তো 5 ফুট বাই 8 ফুট। না না, একটু মা বাথরুমের জন্য জায়গা দিয়েছে, কাজে বাথরুমটা করা, ওয়াশরুম করা হয়েছে। এটা 93-তে যখন আমার অপারেশন হলো 21শে জুলাই মারের পরে, ডাক্তার বলে দিয়েছিল যে ওকে মানে এমনি বাথরুম, ওয়াশরুম ইউজ করা যেতে পারে, এরকম আর কি। তো মা, আমি দেখেছি মা একটা ইন্টারভিউ মার কাছে সবাই নিতে এসেছিল, মা বলেছিল মমতা যেন মমতাই থাকে, এবং আমি সেটাকে রক্ষা করে চলেছি। এবং আমি মনে করি সবার থেকে বড় মানুষ মনুষ্যত্ব, মানবিকতা, এবং মানুষকে সবটা নিয়েই থাকতে হয়। একটা সঙ্গীত অনুষ্ঠানে যেমন হারমোনিয়ামও থাকে, তবলাও থাকে, একতারাও থাকে, সেতারও থাকে, ক্যাশিও থাকে, তবলাও থাকে, নানা কিছু থাকে সংমিশ্রণে। তেমনি জগতেও বাঁচতে হলে সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সমগ্র মানুষ, কেউ সাদা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ লম্বা হতে পারে।
আমাদের 5টা আঙুল তো সমান নয়। সেই রকম আমি শ্রীকৃষ্ণের একটা উপদেশগুলো রাত্রে শুনি, তাতে এক জায়গায় উনি বলছেন যে আপনি যদি একটা আঙুল দিয়ে মুঠো করতে যান তাহলে কিন্তু হাতটা মুঠো হবে না, কিন্তু আপনি 5টা আঙুল দিয়ে মুঠো করুন, হাতটা মুঠো হয়ে যাবে। সুতরাং এগুলো একটা শিক্ষার ব্যাপার আছে, যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি, গান্ধীজি সকলেই বলে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।